এইমাত্র গ্রেফতার হলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা। শামীম ওসমান এখন গ্রেফতার। তখন জোর আলোচনা হয়েছে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান। কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে। আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না। শামীম ওসমান নিজেকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাস্তান বলে দাবি করতেন। এত বড় মাস্তান হওয়ার পরও যে দেশ থেকে পালিয়ে যেতে হবে, এই কথা কি কখনো ভেবেছিলেন? শেখ হাসিনা পদত্যাগ করে যখন ভারতে পালিয়ে যায়, তখন তার সাথে সাথে আওয়ামী লীগের সকল নেতাকর্মী গা ঢাকা দেয়। আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে শামীম ওসমান কোথায়, এ প্রশ্ন এখন সবার মনে। শেখ হাসিনার দেশ ত্যাগের পরই জ্বালিয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাস্তান দাবি করা শামীম ওসমানের বাড়ি। প্রশ্ন হচ্ছে, এখন শামীম ওসমানের মাস্তানির দাপট কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে শামীম ওসমান দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেছে। কিন্তু বাস্তবার্থে শামীম ওসমান এখন কোথায় রয়েছে? শামীম ওসমানকে গ্রেফতারের দাবি। ত্বকী মঞ্চের নেতাদের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতারা। এই রকম বাতাস পেলেই সবচেয়ে আগে যে পালায় সে হচ্ছে ওসমান পরিবারের শামীম ওসমান, এবং তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া, তিনি এখন সপরিবারে ব্যাংককে আছেন, তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াই প্রমাণ করে আওয়ামী লীগের হাতে একেবারেই সময় না। আওয়ামী লীগের রথী মহারথীরা ভেগে যাচ্ছেন, ভেগে যাওয়াই উচিত, কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও, বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান। যিনি কথায় কথায় খেলা হবেন বলেন, অবশেষে আসল খেলা শুরু হওয়ার আগেই তিনি দেশ থেকে পালিয়ে গেলেন। বলতেছিলেন নারায়ণগঞ্জের ৪ আসনের এমপি শামীম ওসমানের কথা। জানা গেল শামীম ওসমান কিছুক্ষণ আগে, আজকের ভিতরে, কালকে তার বক্তব্য দেওয়া হয়েছিল, তিনি সপরিবারে দেশ ত্যাগ করেছেন। খেলা হবের মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান নাকি দেশ থেকে পালিয়েছেন। শামীম ওসমান দেশ থেকে পালিয়েছেন, এটা গত কালকে থেকেই বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে এবং পত্রপত্রিকায় ইতিমধ্যেই আলোচনায় এসেছে। কেন বলছি খেলা হবের মহানায়ক? কারণ তিনি কিন্তু এই খেলা হবে এটার উদ্ভাবক ছিলেন এবং তার বক্তব্য এটা। আওয়ামী লীগের শামীম ওসমান গ্রেপ্তার। এই আওয়ামী লীগের শামীম ওসমান কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন তাই ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব ছিল। খেলা হবের মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান নাকি দেশ থেকে পালিয়েছেন। শামীম ওসমান দেশ থেকে পালিয়েছেন, এটা গত কালকে থেকেই বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে এবং পত্রপত্রিকায় ইতিমধ্যেই আলোচনায় এসেছে। কেন বলছি খেলা হবের মহানায়ক? কারণ তিনি কিন্তু এই খেলা হবে এটার উদ্ভাবক ছিলেন এবং তার বক্তব্য এটা। বাংলাদেশের জনগণের সাথে উনি খেলবেন, আন্দোলনকারীদের সাথে খেলবেন, বিরোধী মতের সাথে খেলবেন, কিন্তু উনি যখনই খেলা শুরু হয় তখনই সে মাঠ থেকে পালিয়ে যায়। আমরা শামীম ওসমানের আরেকটি নাম জানি, সে নামটা হচ্ছে অত্যন্ত সুমধুর, বোরকা শামীম। এই বোরকা শামীম যদি আপনাকে একটু জানতে হয়, তাহলে এই বোরকা শামীম আজকে যেরকম এখন পালিয়েছে, আপনারা সবাই মিলে খোঁজ করার চেষ্টা করছেন, ঠিক একই অবস্থায় বোরকা শামীম 2001 সালেও বাংলাদেশ থেকে পালিয়েছিল, কিন্তু তখন ভিন্নভাবে পালিয়েছে, বোরকা পরে পালিয়েছে, বর্ডার ক্রস করে তারপরে বিভিন্নভাবে হাট মাঠ ঘাট পেরিয়ে তারপরে পালিয়েছে। কিন্তু এইবার একটু শামীম ওসমান সাহেবকে আপনারা যদি জানেন যে বাংলা আউটলুক
যে পত্রিকা তারা সেখানে প্রচার করেছে যে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নিজস্ব প্রতিবেদন প্রকাশ 30 আগস্ট 2024। একদম ডিটেলস আমি বলছি না, কারণ আমার তো আর শামীম ওসমানের কাছে এই মুহূর্তে গিয়ে তথ্য নেওয়ার সুযোগ নেই। পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি যে শামীম ওসমান এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি পলায়ন করেছেন। আচ্ছা বলেন, বাংলাদেশে যার খেলা হবে বলেছেন তার যদি থাকতে হয়, তাহলে থাকার টাইম তো এখন নয় কি? এই মুহূর্তেই তো তাকে থাকতে হবে। ছাত্রদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন, সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন, নারায়ণগঞ্জে আপনি মিছিল করবেন, মিটিং করবেন। তা আপনি এখন সময় মতো, এবং সময়টা আজকে কালকে, এই যে 1-2 দিন, এই সপ্তাহটার মধ্যে আপনি যদি খেলতে না পারেন, তাহলে আপনি এতদিন আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের করেছেন কি করেছেন? আওয়ামী লীগের খেয়ে পরে বড় হয়েছেন? আওয়ামী লীগের জন্য আপনার কাজটা কি? আপনি কেন পলায়ন করলেন? বাংলা আউটলুক কি বলছে আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে আজকে তাদের পত্রিকার শিরোনাম, এবং এটা আপনারা অবশ্যই পত্রিকায় ঢুকলে আপনারা একটা সার্চ দেবেন, আমার কথা সত্য কিনা এখানে ঢুকে দেখে নেবেন। তারা বলছেন সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্য সহ থাইল্যান্ডে চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ডে গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান আরজিয়ান। গত 29 জুলাই শামীম ওসমান সংসদ সদস্যদের প্যাডে থাকার থাই দূতাবাসে 30 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গে সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন। এরপরে দেখেন, এই যে মহান জাতীয় সংসদে তাদের যে একটা নিয়ম, কারা কবে কোথায় যাচ্ছে, জাতীয় সংসদের প্যাডে শামীম ওসমান নিজে এই অ্যাপ্লিকেশনটা করেছেন ভিসা অফিসারের কাছে। দেখেন, সেই থাই রিয়াল এম্বাসির কাছে তারা সেখানে যে অ্যাপ্লিকেশনটা করেছেন, এই অ্যাপ্লিকেশনের কপি। এরপরে এই আবেদনের প্রেক্ষিতে এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র ও বামরুনগ্রাদ হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে 30 তারিখই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার। দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে টাকার নির্দেশ দিচ্ছেন, তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ ব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি। আজকে একে একে করে এই সবাই কিন্তু দেশ ত্যাগ করছে, কারণ যারা লুটেরা, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, তারা আর এই দেশে থাকার মতো পরিস্থিতি নেই। সমগ্র দেশটা এখন ছাত্র জনতার দখলে চলে এসেছে। আপনারা দেখেছেন যে সাহসিকতা দেখিয়ে অদম্য আমার এই ছোট ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, শ্রদ্ধাস্পদ ভাইয়েরা, স্নেহাস্পদ ভাইয়েরা, তারা আজকের বাংলাদেশের মানুষের একটি নতুন সূর্য উদিত করতে যাচ্ছে। এই নতুন সূর্য উদিত করার সময়ে দেশপ্রেমিক যারা তাদের সঙ্গ দিচ্ছেন, তারা ইতিহাসের পাতায় আপনাদের নামটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন। এই শামীম ওসমান যে দেশটা পালালো দেশ থেকে, শামীম ওসমানকে সংসদে শেখ হাসিনা ওসমান পরিবারের দায়িত্ব নিয়ে বক্তব্য দিয়েছিলেন, মনে আসছে নিশ্চয়ই আপনাদের। এই শেখ হাসিনাই সরাসরি শামীম ওসমানকে পেলে পুষে রাখেন। নারায়ণগঞ্জে একটি কথিত কথা আছে, কথিত নয় যদিও এটা একেবারেই সত্য, সর্বজন স্বীকৃত কথা, তাকি হত্যা। এই তাকি হত্যা নিয়ে কিন্তু ওই নারায়ণগঞ্জেরই আওয়ামী লীগের আরেকজন নেত্রী, আপনার আইভি, সেই আইভি যিনি মেয়র, তিনি কিন্তু সবসময় এই তাকি হত্যার ইঙ্গিত ডাইরেক্ট সরাসরি প্রকাশ্যে এই শামীম ওসমানের দিকে আঙ্গুল তুলে কথা বলেন। কিন্তু এদেশে হত্যা হওয়ার পরেও
কারো বিচার আজ পর্যন্ত, মানে আমার কোনো ভাই আত্মীয় স্বজন হত্যা হয়েছে রাজনৈতিক কোনো নেতার হাতে, তার কি কোনো বিচার হয়েছে? হয়নি। কিন্তু আজ জনতার আদালতে বিচার হবে বিধায়, আজ জনগণ ফুঁসে উঠছে বিধায়, ওরা জানে যে কেউ পার পেতে পারবে না, সে কারণে লাগেজ ভর্তি টাকা নিয়ে, পয়সা নিয়ে তারা এখন বের হয়েছে। এরকম আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠজনের ব্যাপারে ইতিমধ্যেই আবার পত্রিকায় এসেছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তারাও নাকি দেশ থেকে পালাচ্ছে। এবং তাদের এই পালানোর সময়টা সম্ভবত আজকের দিনটাই, আমার যতটুকু ধারণা। কারণ কালকের পর থেকে পালানোর মতো পরিস্থিতি বাংলাদেশে থাকবে কিনা আমি এখনো জানি না। বাংলাদেশের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, এই বর্ষার মধ্যে, বন্যার মধ্যেও আগুন প্রজ্বলিত হচ্ছে আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, সকলের মধ্যে একটি দেহ, মানে কি বলে এটাকে, চরম মাত্রার ক্ষোভ বিস্তার করছে এবং প্রত্যেকেই তারা আজকের ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমে এসেছে। গুলির পরে গুলি, হত্যার পরে হত্যা, গতকালকেও মানুষদেরকে শহীদ করেছে, কিন্তু কেউ বসেনি। সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে, সবাই তার যার যার জায়গা থেকে সে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক, সমগ্র বাংলাদেশের নাগরিক, ছাত্র সমাজ, দেশবাসী, আর আরেক দিকে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে থাকা কয়েকজন ব্যক্তি। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, শামীম ওসমান তো মাত্র গিয়েছেন, আওয়ামী লীগের কাউকেই আপনি শেখ হাসিনার পাশে আর দুই একদিন সময় অতিবাহিত হওয়ার পরে আর পাবেন না। এদের স্বভাবজাত চরিত্র হচ্ছে এরা স্বার্থ উদ্ধার পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না। যদি তাই হতো, বঙ্গবন্ধুর মতো এত বিখ্যাত ব্যক্তির মৃত্যুর পরেও আওয়ামী লীগ চুপ করে বসেছিল, জানাজা পর্যন্ত পড়ে নাই, তারা কেউ তার পাশে দাঁড়ায়নি। তাদের বিশ্বাসঘাতকরা বাংলাদেশে পরবর্তীতে সরকার গঠন করে এবং তারাই কিন্তু সরকার চালায়। খন্দকার মোশতাকের নাম শুনেছেন। আজকের এই আওয়ামী লীগের সবগুলো হচ্ছে এক একটা খন্দকার মোশতাক, যে কারণে গতকাল থেকে দেখছেন দুই একজন মানুষের হাত পাও ধরা শুরু হয়ে গিয়েছে। তারা এখন ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে, তারা এখন কিছু বক্তব্য জাতির কাছে আনা শুরু করে দিয়েছে। কিন্তু এই বক্তব্য থেকে এখন আর বাংলাদেশের মানুষ তোমাদেরকে মাফ করবে না। বাংলার মানুষ হয় বিজয় অর্জন করবে, তারা আজকের বাংলাদেশের মানুষের জীবনকে প্রতিষ্ঠিত করবে, না হয় প্রয়োজনে শহীদ হয়ে যাবে, কিন্তু এইবার আর কেউ ছাড় দিবে না, কেউ ছাড়াছাড়ি হবে না, কারো পিছপা হওয়ার কোনো সুযোগ আর নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, ওরা পালাবে, পালাক, কিন্তু আমাদের দায়িত্ব আছে, আমরা ওদের পালানোর দিকে তাকিয়ে থেকে বসে থাকবো না। আমরা সমগ্র নাগরিকদের দায়িত্ব আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে পালন করবেন। বিদেশি যে ভাইরা আছে, রেমিটেন্স পাঠানো চূড়ান্তভাবে বন্ধ করবেন। শেখ হাসিনার পতনের শেষ মুহূর্তটা আমরা এই মুহূর্তে যাচ্ছে, আমাদেরকে এই শেষ মুহূর্তটা কষ্ট করে মাঠে থাকতে হবে। উপভোগ্য করার জন্য, আনন্দ উৎসবের জন্য আপনাকে আরেকটু কষ্ট করতে হবে। কেউ হাল ছেড়ে দিবেন না। বিভিন্ন মিথ্যাচার চলছে, গণভবন থেকে ডাকাডাকি হচ্ছে, বৈঠকের আহ্বান জানানো হচ্ছে, বিভিন্ন ধরনের কমিটি গঠন করে আপনার কি বলে আমাদের শিক্ষার্থীদের কাছে অসোয়াশা পাঠানোর চেষ্টা চলছে। কিন্তু আমার বিশ্বাস এই দামাল ছেলেরা কেউ তাদের দাবি থেকে পিছপা হবে না, হচ্ছে না। অতএব আপনিও আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গণ আন্দোলনে সামিল হন, রাজপথে সবাই নেমে আসুন, সবাই রাজপথেই ফয়সালা করে তারপরে আমরা ফেরত যাব, তার আগে ফেরত নয়। আওয়ামী লীগের রথী মহারথীরা ভেগে যাচ্ছেন, ভেগে যাওয়াই উচিত, কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও, বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান। কেন একটু হতাশার সেটা আসবো, তার আগে আরেকটা নিউজ নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি, which is very important. বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যিনি বিদেশে নিযুক্ত আছেন, তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা, এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তারা
এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন। এটা অসহযোগিতার ডাক আছে। বাংলা আউটলুক বরাবরের মতো এই দুটো রিপোর্টই শামীম ওসমানের ভেগে যাওয়া এবং এই রাষ্ট্রদূত যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে নিউজ করেছে, খুব চমৎকার নিউজ। বেলজিয়াম ও ইইউ নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় যিনি রাষ্ট্রদূত আছেন ওনার নাম হচ্ছে মাহবুব হাসান সালেহ। 9 সেপ্টেম্বর, উনি 2 আগস্ট সন্ধ্যায় লিখেছিলেন, 9 সেপ্টেম্বর 1973 আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত 4র্থ জোট নিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লেখেন, আমি শোষিতের পক্ষে। আমরা বুঝতে পারছি উনি এটা যখন লিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু বেলজিয়াম নয়, উনি ইইউতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত। যদিও মুজিব শোষিতের পক্ষে ছিলেন, সেটা ক্ষমতায় আসার পর আমরা আসলে আর দেখি নাই, সে আরেক আলোচনা। কিন্তু যখন রাষ্ট্রদূত এই কথাটা লিখছেন এই মুহূর্তে বাংলাদেশের শোষিত বা মজলুমকে, সেটা আমরা জানি এবং তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং এটারও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে, আমি ভিডিও শেষ দিকে এসে বলছি। বাংলা আউটলুকের যে নিউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগে একটু বলে রাখি আরেকটা নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে, জনাব ফজলে তাপস উনিও দেশ ছেড়ে পালাচ্ছেন। আমি এখনো নিশ্চিত না এটা এখনো ভেরিফাইড কিনা জানি না, তবে পালানোর কথা ওনাদের ওই পূর্ণ ক্ষমতায় থেকে পুলিশ মিলিটারি সব পক্ষে রেখে, রাস্তা ফাঁকা রেখে প্রধান বিচারপতিকে নামিয়ে দেওয়ার হ্যাডম ট্যাডম দেখাতে পারেন, কিন্তু এই জনগণের সামনে ফেস করার মতো সক্ষমতা এদের আর নাই। আর বহুবার বলেছি, আমি যদি আওয়ামী লীগ নেতা হতাম আমি এখন ভাগতাম। কেন? আমি তো আওয়ামী লীগ করেছি আসলে হালুয়া রুটি বাগানোর জন্য। থার্ড ক্লাস কতগুলো আদর্শ চেতনা ফেতনার কথা বলি তো আসলে মুখের কথা। আমাদের কাজ হলো এই তাপস কি পরিমাণ টাকা কামিয়েছে, কিভাবে কামিয়েছে বহু মানুষ জানে। মানে এনারা তো বিরাট লোক। শুধু আওয়ামী নেতা না, শেখ পরিবারের সদস্য, তাদের বুঝিত পাড়ার টাউট বাটপাড়রা কোটি কোটি টাকা কামিয়েছে। তো সবার ভেগে যাওয়াই জেনুইন। আমি পাড়ার টাউট হইলেও পালাইতাম। যাই হোক, জনাব শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমি আউটলুক থেকে পড়ি, নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনিও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফরাইম ওসমান। আরজিয়ান, মাই গড, খুবই টাফ নাম। যাই হোক, তারা ভেগে গেছেন। এর আগে অবশ্য 2-1 দিন তাকে একটু কথা বলতে শুনেছি। মানে বিরাট সাহসী, মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো, নিজ এলাকায় যাকে তাকে পেটানো, শুধু না যাকে তাকে খুন করেও যার কিছু হয় না। আমি তোকে হত্যার কথা বলছি, এই পরিবার করেছে, কিছু আসে যায় না। এবং এই পরিবারের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান ইউ রিমেম্বার? সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেগে গেলেন। উনি তো খেলতে চেয়েছিলেন, ওনার খেলা হবে, মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক। এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গেও ছড়িয়ে গিয়েছিল, খেলা হবে। এবং তার সাধারণ সম্পাদক সকাল সন্ধ্যায় খেলা হবে এর কথা বলেন। প্রশ্ন হচ্ছে, চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে? এত প্রভাব, এত প্রতিপত্তি, এত হ্যাডাম আপনার, একটু খেলতে থাকতেন। জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল, জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে এর মধ্যে কিন্তু জনাব শামীম ওসমান আপনি একজন। জনগণের সাথে একটু খেলা, একটু দেখতাম আপনি কত খেলতে পারেন, কত খেলোয়াড়। ওই যে বললাম, নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে, নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায়। খুব ক্লিয়ারলি দেখা গেছে। আগেও পালিয়েছিলেন আপনি, আমরা দেখেছি। আপনাদের পালানো সুখকর হবে না, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, আরেকবার কথা বলবো। তবে হ্যাঁ, পালানোই স্বাভাবিক,
পালানোই স্বাভাবিক। এদের তথাকথিত সাহস কি আমরা খুব ভালো মতো জানি। এবং যে ভিডিওর কথা বলছিলাম সেখানেও অতি কিউ করা বলি না আমরা, যে একেবারে মিউ কিউ করে কথা বলছেন, ওখানে দাস ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন, তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবং বিকল্প কি আছে? ঠিক আছে, সরে যাবে শেখ হাসিনা, তাহলে বিকল্প কি? ওই তৃতীয় শ্রেণীর কথাটা। এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আবার বলা যায় না, কথা নিয়ে বলতেও পারি। যাই হোক, ওনার সাথে আমাদের খেলা আসলে হবে, এখানে হোক, দেশের বাইরের মাটিতে হোক। দেশের বাইরেও বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, তারা তার সাথে খেলবেন নিশ্চয়ই। যে কথাটা বলছিলাম, দুটো ঘটনার খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে। যে রাষ্ট্রদূত তার পক্ষ পরিবর্তন করেছেন, উনি সাহসের কাজ করেছেন, উনি জনগণের সাথে এসছেন, জনগণের সাথে উনি তার অবস্থান জানিয়েছেন। সাহস সংক্রামক। সুতরাং আমরা এক্সপেক্ট করব প্রজাতন্ত্রের অন্য যারা কর্মচারীরা আছেন, আমাদের যাদেরকে আমরা সরকারি কর্মচারী বলি, তারা সরকারি কর্মচারী নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং এই সরকার যখন অন্যায়ভাবে যা তা করতে চায়, তার পক্ষে দাঁড়ানোর কোনো দায়িত্ব তাদের নেই, বরং সেটা পালন করা তাদের অপরাধ। তাদেরকে এই কারণে জনগণ বেতন দেয় না। সুতরাং সময় আছে এবং আমি আশা করি তার এই সাহস সংক্রমিত হবে। আবার শামীম ওসমানের জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বা যারা তাপসও যদি পালিয়ে থাকেন, ভয়ও কিন্তু সংক্রামক। মানে শামীম ওসমান পালিয়ে গেছেন, তাপস পালিয়ে গেছেন, এইরকম মেসেজ মানুষের সামনে, আওয়ামী লীগের সামনে যদি যায়, সেটা এই অলরেডি পাকাপতে থাকা আওয়ামী লীগের বিরাট নেতাদেরই পাকাচ্ছে। এখন আর কেউ সামনে আসতে চাইছে, তারা গর্তে লুকাবে না, তারা এই গর্তটাও বাংলাদেশের গর্ত হলে হবে না, তারাও বিদেশে যাবেন এবং বিদেশের গর্তে লুকাতে চাইবেন। গর্তে থাকতে হবে। ওই যে বলছি, বিদেশেও বাংলাদেশিরা আছে, জনগণ তাদেরকে দেখে নেবে আসলে। সুতরাং এই ভীতিটাও ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এর চেয়ে সুন্দর কিছু তো আর হয় না। ভয়ে কাঁপতে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে। অবশ্য কেউ বলছে এয়ারপোর্টে পাহারা বসানো দরকার আছে, তারা যাতে পালাতে না পারে। আমরা যখন বাংলাদেশের নির্বাচন কোনটা আগে হবে আর কোনটা পরে হবে, ইউপি আগে না সংসদ নির্বাচন আগে, এই নিয়ে যখন আমরা ব্যস্ত, আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত আন্তর্জাতিক অঙ্গনকে বাংলাদেশের সাথে যোগ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া বিষয়ে, আর অপরদিকে ভারতে খুলে ফেলছেন নরেন্দ্র মোদীর ধুতি ডক্টর ইউনূসের আকর্ষণীয় চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্যে এবং কমিউনিকেশনের মাধ্যমে। নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকাতে হাসি খুশি আনন্দের সাথে, আর ফেরত আসছেন চোখ মুখ অন্ধকার করে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন টালমাল হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, এই ধরনের একজন বর্ষিয়ান আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত আন্তর্জাতিক ব্যক্তিত্ব এখন বাংলাদেশের সিংহাসনে, আর তার সাথে আমরা খেলা করছি ছোট্ট সাপ নিয়ে, আর তার হাতে রয়েছে সবচাইতে বিষাক্ত এবং শক্তিশালী সাপটি, যেই সকল জাদুঘরের সকল সাপ খেয়ে ফেলবে এক ডক্টর ইউনূসের সাপ। প্রিয় দর্শক, কেন বলছি এই কথাগুলা? একটু আন্তর্জাতিক নিউজগুলা যখন ঘাঁটি, আন্তর্জাতিক নিউজগুলা যখন দেখি, তখন মনে মনে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে সামটাইম হাসি, নিজে হাসি। কি করছে বাংলাদেশের রাজনীতিবিদরা, আর ডক্টর ইউনূসের স্থান, পজিশন, উনি আছে কোথায়, আমরা আছি কোথায়? প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি। যখন নরেন্দ্র মোদী গিয়েছেন বাংলাদেশ এবং আওয়ামী লীগের পক্ষে সাফাই গেতে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর তার আগ মুহূর্তে যখন বৈঠকটা হবে 24 ঘন্টা আগে, ইলন মাস্কের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর কথা বলেন স্টারলিংকের মতন আন্তর্জাতিক দামি
শক্তিশালী পাওয়ারফুল নেটওয়ার্ক ইন্টারনেট বাংলাদেশ আনার জন্য। স্টারলিংকের মালিকই হলেন সেই ইলন মাস্ক, এবং ইলন মাস্ককে বাংলাদেশে উনি আমন্ত্রণ জানিয়েছেন ব্যবসা প্রসারতা বৃদ্ধির জন্য, তাও আগামী মার্চ মাসেই সেই দাওয়াতটি দিয়েছেন, এবং সেই দাওয়াত উনি গ্রহণও করেছেন বলে আমরা কিছুটা তলে তলে সংবাদ পাচ্ছি। প্রিয় দর্শক, ইলন মাস্ক বাংলাদেশে আসবে, বাংলাদেশের তরুণ সমাজের ভিতরে চলবে উচ্ছ্বাল উদ্দীপনা। পাহাড়ের চূড়ায় বসে অথবা সমুদ্রের অনেক ঢালুতে বসে আপনার ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের তরুণ তরুণীরা আন্তর্জাতিক বিভিন্ন চাকরি, বিভিন্ন ব্যবসা, বিভিন্ন কর্মসংস্থান গড়ে তুলতে পারবে বাংলাদেশে। বাংলাদেশের গ্রামের একটা শিক্ষিত মেধাবী ছেলে ঢাকায় আসতে হবে না তার কর্মজীবনের জন্য। সে গ্রামে বসে আন্তর্জাতিক প্রজেক্টের বড় মাপের ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করতে পারবে, যদি না ইলন মাস্কের সাথে ডক্টর ইউনূসের এই কন্ট্রাক্ট হয়ে যা এবং ইলন মাস্ক বাংলাদেশে আসে। তখন আর বাংলাদেশ থাকবে না। আমরা স্বপ্নের সিঙ্গাপুর বাংলাদেশকে বানাতে যাচ্ছি। প্রিয় দর্শক, আর নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি যদি নাম ধরেই বলি, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বসে আছে এখনো সেকেলে, আর সেই যুগে সেই 71-72-এর খুঁটা বদনাম একে অপরকে দিয়ে রাজনীতি করার জন্যে। খবর নাই ওনাদের ঘরের সন্তানরাই ওনাদেরকে এই পচা রাজনীতি পছন্দ করছে না। ওনাদের সন্তানরা যে কত ফাস্ট হয়ে গিয়েছে, সন্তানদের হাতে যে আধুনিক মোবাইল, ল্যাপটপ টেকনোলজির কারণে সন্তানরা ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে, ঘরে বসে গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে বসে সে ল্যাপটপ ওপেন করে দেখছে ওয়াশিংটন ডিসিতে আজকে ব্যবসা বাণিজ্যে কে কোন জায়গায় দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, সেই খবর পিতামাতার নাই। পিতামাতা আছেন জগা খিচুড়ির যেই রাজনীতিটা 53 বছর বাংলাদেশে চলেছে সেটা নিয়ে বসে। তরুণ সমাজ যাদের বয়স মাত্র 18 হলো, তারা গত 36 বছর যাবত, যাদের বয়স এখন 18 হলো, তারা তো ভোট দিতেই পারেন নাই। 36 যাদের বয়স হয়েছে তারাও ভোট দিতে পারেন নাই। বাংলাদেশ 18 থেকে 36-এর ভিতরে যদি ভোটার সংখ্যা আপনারা গণনা করেন, সেই সংখ্যাটাই তৈরি করবে আগামীকাল বাংলাদেশের নতুন সরকার, নতুন প্রজেক্ট, নতুনত্ব সবকিছু। আর নতুনত্ব দেওয়ার সারপ্রাইজটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের মতন ওল্ড মেন্টালিটির মানুষদেরকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই তরুণ সমাজের ব্রেইনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি স্বনির্ভর, একটি শক্তিশালী, পাওয়ারফুল, মেধাবী দেশ হিসাবে পরিচয় করাতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। দুবাইতে কি কথা বলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? দুবাইয়ের মন্ত্রী পরিষদ বলছে, আমরা আপনার কাছে শিখার জন্য অপেক্ষা করি, আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখি। প্রিয় দর্শক, দুবাই আরব আমিরাত পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দিক থেকে আগানো একটি দেশ। সেই দেশের সেই মন্ত্রীরা যদি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলে যে আপনার বক্তব্য শুনে আমরা অনেক কিছু শিখি, তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের উপদেষ্টার কাছ থেকে কিছু শিখবে কি শিখবে না, এটা সিদ্ধান্ত আপনারা না নিলেও আপনাদের সন্তানরা অলরেডি নিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, কলকাতায় আওয়ামী লীগ এখন হাসির খোরাক। আওয়ামী লীগ নামক একটি দল বাংলাদেশে ছিল 15.5 বছর এবং কলকাতা জমজমাট ছিল তাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের কারণে। আর এখন একটি হাসির খোরাক হয়েছে কলকাতা, কেননা কলকাতায় এখন বাংলাদেশের আওয়ামী লীগ মানে একটা পচা
জিনিসের নাম হয়ে দাঁড়িয়েছে। মানে শেখ হাসিনা এখন একটা পচা জিনিস, পচা একটা ইঁদুর পচে গেলে, একটা বিড়াল পচে গেলে, একটা কুকুর পচে গেলে, একটা শিয়াল পচে গেলে যেরকম দুর্গন্ধ হয় রাস্তাঘাট গ্রাম জুড়ে, সেরকম একটা দুর্গন্ধের নাম এখন শেখ হাসিনা ভারতে। নরেন্দ্র মোদীকে এখন দুটি খুলে ফেলছে ভারতীয় রাজনীতিবিদরা শুধুমাত্র হাসিনার পক্ষ নেওয়ার কারণে। আর এই কাজটা করতে পেরেছেন একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এরকম সিংহ পুরুষ আরেকজন এখনো আমাদের চোখের সামনে নাই। ভবিষ্যতে কে হবে সেটা দেখার জন্য আমার আপনাকে অপেক্ষা করতে হবে। যতদিন উনি আছেন শক্তিশালী সাবলীল, মানে শারীরিকভাবে সুস্থ আছেন, ওনার মাধ্যমেই আমরা এই যে 53 বছর পিছিয়ে গিয়েছি, আমরা টেকনোলজিতে পিছিয়েছি, মেধার দিক থেকে পিছিয়েছি, আমাদের হাজারো বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু বিশ্বের কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ের কোনো নাম্বার নাই। প্রিয় দর্শক, বিশ্বের কয়েকশো সিটির মধ্যে ঢাকা সিটি সর্বনিম্ন 3য় সিটি। নোংরা, ধুলা, অস্বাস্থ্যকর, মানুষের জন্য ক্ষতিকর জীবনযাপন। সেই ঢাকার রাজধানী এখন ঢাকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর আপনি চিন্তা করছেন ঢাকায় বাড়ি বানাবেন, গাড়ি বানাবেন, নাকি ঢাকার মেয়র হবেন, সেই নিয়ে আপনার ভাবনা। আর ওনার ভাবনা ঢাকা থেকে রাজধানীটাকে অন্যত্র নিয়ে যাওয়া, যাতে করে এই দূষিত জায়গায় বাংলাদেশের সংসদ, বাংলাদেশের মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্ট ভবন, প্রধানমন্ত্রী ভবন, এইগুলা আর যেন ঢাকায় না থাকে। তাহলে ঢাকার বাইরে যদি যা, তাহলে ঢাকার উপরে মানুষের যে চাপ, মানুষের যে অবস্থান, জীবনের চেয়ে ভীতি, ভয় নিয়ে বাংলাদেশের রাজধানীতে মানুষ বসবাস করে, সেই ভয় ভীতি থেকে একটি দূরে একটি স্বাভাবিক, একটি সুন্দর জায়গায় বাংলাদেশের রাজধানী করার চিন্তা এখন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আমি আপনি চিন্তা করছি আগামীকাল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, ঢাকায় মুস্তাও দিয়ে আবার আগের মতনই খাবো। প্রিয় দর্শক, এই হলো জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ল্যাংটা করে দিয়েছেন আওয়ামী লীগ এবং ভারতকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কখন, কোন সময় জাতিসংঘের রিপোর্টটা প্রকাশ করালেন, ওনার কোনো ইঙ্গিত আছে কি নাই, এটা বোঝার বাকি 10 বছরের একটা শিশুরও নাই। কারণ যখনই নরেন্দ্র মোদী গিয়েছে হাসিনার পক্ষে কথা বলতে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, নরেন্দ্র মোদীর মিটিংয়ের একদিন আগেই জাতিসংঘ হঠাৎ করে কি এত বড় 140 পৃষ্ঠার রিপোর্টটি প্রকাশ করেছে। এই রিপোর্টটি ইচ্ছে করলে আরো 2 সপ্তাহ আগেও করতে পারতেন, ইচ্ছা করলে 2 সপ্তাহ পরেও করতে পারতেন, কিন্তু করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের 24 ঘন্টা আগে। তার মানে হলো এই তুমি সেই নরে পশু নরেন্দ্র মোদী, যার হস্তক্ষেপ ছিল আওয়ামী লীগের সাথে, দহরম মহরম ছিল আওয়ামী লীগের সাথে, আর সেই খুনি হাসিনাকে তুমি জায়গা দিয়ে তুমি লালন করছো তোমার দেশে। আর সেই জিনিসটার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যার জন্য সুপারিশ করবেন বা যে আপনার কাছে গিয়েছে সুপারিশ করতে, তার ইতিহাস তাকে উলঙ্গ করে প্রকাশ করে দিলেন ডোনাল্ড ট্রাম্পের সামনে। আর ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন বাংলাদেশ নিয়ে আমাদের কোনো সেনাবাহিনী, আমাদের কোনো গোয়েন্দা সংস্থা, আমাদের কেউ কোনো কিছু করেন নাই, যা করেছে ভারত করেছে। তার মানে যত খুন খারাপি হয়েছে, যত হত্যাকাণ্ড ঘটেছে, সব ভারত করেছে। আর কিছু আওয়ামী লীগের কুলাঙ্গার এটাকে উল্টা করে বল। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান তিনি বর্তমান গ্রেপ্তার হয়নি, এমন একটা নিউজ বর্তমান ভাইরাল হয়েছিল যে শামীম ওসমান গ্রেপ্তার। মূলত তিনি গ্রেপ্তার হয়নি, এটা ছিল একটা ফেক এবং গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সঠিক তথ্য জানতে পারবেন। যদিও বর্তমান জানা যায় শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে কোনো এক জায়গাতে মাজারে বা কোথায় একটা দেখা গেছে, এমন একটা ভিডিও ফুটেজ বর্তমান ভাইরাল হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যাই হোক, ভিডিওতে আজকে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।